ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুলিশের সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের সংঘর্ষ, প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে হল ত্যাগের নির্দেশ। ভিসি চত্বরে গতকাল নিহত আন্দোলনকারীদের গায়েবানা জানাজা, ছাত্রলীগ কর্মী সবুজের গায়েবানা জানাজা শাহবাগ ও বঙ্গবন্ধু এভিনিউতে। ছাত্রলীগের নেতাকর্মীদের উপর যেভাবে তাণ্ডব পরিচালনা করা হয়েছে, প্রত্যেক ফোঁটা রক্তের জবাব বাংলাদেশ ছাত্রলীগের কাছে দিতেই হবে। আমরা যে যৌক্তিক দাবি আদায় পুরো বাংলাদেশের ছাত্র সমাজ লড়ছি, সেই দাবি আদায়ের আন্দোলনটি স্থগিত হয়ে যেতে পারে। সন্ধ্যা 7:30টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রচার করবে বিটিভি সহ বেসরকারি টেলিভিশন চ্যানেল ও রেডিও। ঢাকার বাইরে আজও বিভিন্ন জায়গায় বিক্ষোভ, সংঘর্ষ। বরিশাল সহ কয়েক জেলায় আহত অনেকে। দেশের সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা। শিক্ষার্থী আন্দোলনের নেতৃত্বে বিএনপি জামাত, অভিযোগ ওবায়দুল কাদেরের। কোনো ধরনের সম্পৃক্ততা নেই বললেন মির্জা ফখরুল। দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা, আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। আপনাদের সঙ্গে আছি আমি মনিরুল ইসলাম। এতক্ষণ আমাদের শিরোনামগুলো দেখছিলেন, এবার বিস্তারিত খবর জানাবো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। শেষ খবর পর্যন্ত চলছিল, একটু আগেও ধাওয়া পাল্টা ধাওয়া। গতকাল নিহত শিক্ষার্থীদের গায়েবানা জানাজা শেষে বিকেলে এই সংঘর্ষ শুরু হয়। আন্দোলনকারীরা কফিন মিছিল নিয়ে টিএসসির দিকে যেতে চাইলে তাতে বাধা দেয় পুলিশ। কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে পুলিশের সংঘর্ষ। মঙ্গলবার বিভিন্ন স্থানে নিহতদের গায়েবানা জানাজা শেষে কফিন মিছিল বের করেন তারা। মিছিল নিয়ে টিএসসির দিকে এগোতে গেলে বাধে গণ্ডগোল। শিক্ষার্থীদের থামাতে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ছোড়ে পুলিশ। আন্দোলনকারী শিক্ষার্থীরাও পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুটতে থাকেন। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের ছাদ থেকেও পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়া হয়। এর আগে সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের সবগুলো প্রবেশপথে ছিল পুলিশসহ আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সদস্যের উপস্থিতি। সাজোয়া যান নিয়ে প্রস্তুত ছিল টিএসসি সহ বিভিন্ন পয়েন্টে। পুরো ক্যাম্পাসে ছিল পুলিশ, র্যাব, বিজিবির টহল। হঠাৎ আন্দোলনকারী শিক্ষার্থীরা রাজু ভাস্করদের সামনে জড়ো হওয়ার চেষ্টা করেন, তা ভণ্ডুল করার চেষ্টাও করে পুলিশ। এক পর্যায়ে বিক্ষুব্ধ আন্দোলনকারীরা পুলিশি ব্যারিকেড ভেঙে এগিয়ে যান ভিসির বাসভবনের সামনে। সেখানে জড়ো হয়ে বিক্ষোভ করেন তারা। বিকেল 3টায় নিহতদের গায়েবানা জানাজার কথা ছিল, তবে তারা তখনও জড়ো হতে পারেননি। বিচ্ছিন্নভাবে কেউ আসার চেষ্টা করলেও ছত্রভঙ্গ করে দেওয়া হয়। এ সময় সাংবাদিক সহ বেশ কয়েকজন আহত হন। আন্দোলনকারী কয়েকজনকে আটক করতে দেখাও যায় পুলিশকে। ভাঙচুর করা হয়েছে স্যার এফ রহমান হলের প্রধান ফটক। ক্যাম্পাসের বেশ কয়েকটি হল থেকে কিছুক্ষণ পরপরই উত্তেজনার খবর পাওয়া যাচ্ছিল। নীলক্ষেত মোড়, মল চত্বর, সূর্যসেন হলের সামনে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয় 3টি মোটরসাইকেল। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে ঢাকা কলেজের সামনে নিহত ছাত্রলীগ কর্মী মোহাম্মদ সবুজ আলীর 2 দফা নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। প্রথমে শাহবাগে ও পরে বঙ্গবন্ধু এভিনিউয়ে। এতে অংশ নেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহ কেন্দ্রীয় নেতারা। নিহত সবুজ আলী ঢাকা কলেজের 2018-19 সেশনের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী। ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন হুঁশিয়ারি দিয়েছেন, প্রতি ফোঁটা রক্তের জবাব দেওয়া হবে। আমাদের জানাজার নামাজ এখনই শুরু হবে।
আপনারা যারা কোটা সংস্কার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে নিহত ঢাকা কলেজ ছাত্রলীগের সদস্য মোহাম্মদ সবুজ আলীর জানাজা বঙ্গবন্ধু অ্যাভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। বিকেলে অনুষ্ঠিত এই জানাজায় অংশ নেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ কেন্দ্রীয় আওয়ামী লীগ এবং বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এদের বিচার করবেন এবং সবুজকে আপনি দয়া করে মাফ করবেন। জানাজা শেষে ঢাকা কলেজ ছাত্রলীগ সদস্য সবুজের মরদেহে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা জানানো হয় কেন্দ্রীয় ও মহানগর আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠনের পক্ষ থেকেও। ছোট ভাইকে নিয়ে অনেক স্বপ্ন ছিল যে ছোট ভাইরও অনেক উচ্চ শিক্ষিত করবো, নিজে করতে পারি নাই। ফ্যামিলির অবস্থা অনেক খারাপ ছিল, তারপরও আমি নিজে চালাই গেছি। আমি নিজে লেখাপড়া করি নাই, কিন্তু ছোট ভাইয়ের পিছনে হাল ধরছিলাম। জানাজা অংশ নিয়ে নিহত সবুজের বড় ভাই নুর নবী এই হত্যাকাণ্ডে জড়িতদের বিচার দাবি করেন। পরে সবুজের মরদেহ তার নিজ এলাকা নীলফামারী সদর উপজেলার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। এর আগে বিকেল ৩টার দিকে রাজধানীর শাহবাগে সবুজের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ছাত্রলীগের নেতাকর্মীরা ছাড়াও আওয়ামী লীগ ও অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন বলেন, বিএনপি জামাতের নেতাকর্মীদের হামলায় ছাত্রলীগ কর্মী সবুজ আলী নিহত হয়েছেন। প্রতি ফোঁটা রক্তের জবাব নেয়ার হুঁশিয়ারি দেন তিনি। আমরা সুস্পষ্টভাবে উচ্চারণ করতে চাই, ছাত্রলীগের ভাই বোনদের যে রক্ত ঝরেছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের নারী শিক্ষার্থীদের উপর যে অমানবিক আচরণ করা হয়েছে, ছাত্রলীগের নেতাকর্মীদের উপর যেভাবে তাণ্ডব পরিচালনা করা হয়েছে, প্রত্যেক ফোঁটা রক্তের জবাব বাংলাদেশ ছাত্রলীগের কাছে দিতেই হবে। আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে বিভিন্ন জায়গায় ছাত্রলীগের ২০০০ নেতাকর্মী আহত হয়েছে বলেও দাবি ছাত্রলীগের। তাহিদ মিথুন, যমুনা নিউজ, ঢাকা। কোটা সংস্কারে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে সংহতি জানিয়েছেন নিপীড়নের বিরুদ্ধে শিক্ষক নেটওয়ার্ক। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মৌন মিছিল ও সমাবেশ করে পরিস্থিতি যত খারাপই হোক শিক্ষার্থীদের পাশে থাকার অঙ্গীকার করেছেন এই শিক্ষকেরা। এ সময় পুলিশের হাতে আটক 2 শিক্ষার্থীকে শাহবাগ থানা থেকে মুক্ত করে আনেন শিক্ষকরা। বেলা 12:30, শাহবাগ থানা। পুলিশ হেফাজত থেকে মুক্ত শরীফুল ইসলাম। সকাল থেকে তাকে আটকে রেখেছিল পুলিশ। জানতে পেরে ছাড়িয়ে নিতে এসেছিলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষক। 3 থেকে 4 ঘন্টা পর টর্চার করার পরে যখন আর পারছি না, 20-25 জন ছিল, পরে আমাকে একটা মিথ্যা স্টেটমেন্ট নিছে। অপরাজেয় বাংলার পাদদেশ থেকে মৌন মিছিল করে শাহবাগ আসেন নিপীড়ন বিরোধী ব্যানারের এই শিক্ষকরা। সেখানে পৌঁছালে পুলিশের সাথে কিছুটা বাকবিতণ্ডা হয়। পরে 5 শিক্ষক থানায় গিয়ে আলোচনা করেন পুলিশের সাথে। আধা ঘন্টার মধ্যেই আটক 2 শিক্ষার্থীকে ছেড়ে দেয় পুলিশ। পরে আবারও মৌন মিছিল করে অপরাজেয় বাংলার পাদদেশে নিপীড়ন বিরোধী সমাবেশ। সেখানে মঙ্গলবার সারাদিন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপর হামলার তীব্র নিন্দা জানান শিক্ষকরা। এরকম একটা মর্মান্তিক মৃত্যুর পরেও আমরা কিভাবে স্বাভাবিক থাকি? আমাদের তো আলোচনা করার জায়গাটা থাকতে হবে। এটা তো আমরা মারামারি করে কোনো আলোচনায় আসতে পারবো না। ভয়ভীতিহীন পরিবেশে ফলে শিক্ষা প্রতিষ্ঠানে আমরা থাকতে চাই, কথা বলতে চাই, তুই তোকারি শুনতে চাই না, মর্যাদাপূর্ণ জীবন চাই। যেই নিরাপত্তা দেওয়ার কথা বলে যে শপথ নিয়ে আপনারা দায়িত্ব নিয়েছেন, সেই দায়িত্ব পালনে আপনারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। সেই বিভৎস অবস্থার বিরুদ্ধে মানুষ যে দাঁড়াতে পারে, এটাই আসলে মুক্তিযুদ্ধের চেতনা, এটাই হচ্ছে 1971 সালের চেতনা। সেই সাথে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধের সমালোচনাও করেন তারা। জানান, সবার জন্য নিরাপদ করতে হবে বিশ্ববিদ্যালয়কে। শিক্ষার্থীদের আন্দোলনের সাথে সংহতি জানিয়ে দ্রুত সংকট সমাধানেরও তাগিদ ছিল তাদের। কোটা সংস্কার আন্দোলন যারা করছিল, এই আন্দোলনটাই হচ্ছে মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা। কারণ আমাদের 72 সনের সংবিধান, আমাদের মুক্তিযুদ্ধের সবচেয়ে বড় চেতনার মধ্যে একটা ছিল হচ্ছে অসাম্য, বৈষম্যহীনতা, ইকুয়ালিটি অফ অপরচুনিটি, নন ডিসক্রিমিনেশন। রাষ্ট্রের দায়িত্ব ছাত্রদের নিরাপদ রাখা। সেই দায়িত্ব থেকে রাষ্ট্র ছুটে গেছে, পারেননি। প্রত্যেকটি হত্যা নির্যাতনের বিচার করতে হবে। তাদেরকে যারা এই হত্যা নির্যাতনের সম্মুখীন করেছে, এই আন্দোলনের সময় তাদের বিচার করতে হবে এবং যথোপযুক্ত শাস্তি দিতে হবে। এবং যারা আহত ক্ষতিগ্রস্ত তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া যায় না, তারপরে যতদূর সম্ভব ক্ষতিপূরণ, চিকিৎসা ইত্যাদির ব্যবস্থা করতে হবে।
আহত শিক্ষার্থীদের সুষ্ঠু চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করারও দাবি জানান শিক্ষকরা। পরে উপাচার্যের সাথে সাক্ষাৎ করতে চাইলেও শেষ পর্যন্ত তা হয়নি। তবে পরিস্থিতি যাই হোক, ক্যাম্পাসে শিক্ষার্থীদের পাশে থাকার অঙ্গীকার ছিল নিপীড়ন বিরোধী এই শিক্ষকদের। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। আন্দোলনে নিহত শিক্ষার্থীদের হত্যার বিচার দাবিতে গায়েবানা জানাজা আদায় করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। প্রথমে রাজু ভাস্কর্যের সামনে গায়েবানা জানাজা করতে চাইলে পুলিশ সেখানে বাধা দেয়। এ কারণে শিক্ষার্থীরা কোনো মিছিলে যেতেই পারেনি। গত কয়েকদিন ধরে কোটা আন্দোলনকারীদের সঙ্গে বিরোধী পক্ষ আর পুলিশের সংঘর্ষ চলছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাপিয়ে তা ছড়িয়ে পড়ে দেশের অন্য বিশ্ববিদ্যালয়গুলোতেও। সংঘর্ষে মারা যায় বেশ কয়েকজন। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তাদের গায়েবানা জানাজার ঘোষণা দেয় আন্দোলনকারীরা। রাজু সন্ত্রাস বিরোধী ভাস্কর্যের সামনে তা করার কথা থাকলেও বাধা দেয় পুলিশ। সেখান থেকে সরে এসে ভিসি চত্বরে বিকাল 4টায় গায়েবানা জানাজার আয়োজন করে আন্দোলনকারীরা। দেশের বিভিন্ন স্থানে নিহতদের স্মরণে কয়েকটি কফিন রাখা হয়। গায়েবানা জানাজা শেষে কফিন নিয়ে টিএসসির দিকে মিছিল বের করে আন্দোলনকারীরা। রাজু ভাস্কর্যের সামনে তাদের বাধা দেয় পুলিশ, ছোড়ে টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড। পিছু হটে আন্দোলনকারীরা, আশ্রয় নেয় বিভিন্ন হলে। সেখান থেকে সংঘবদ্ধ হয়ে আবারও নেমে আসে সড়কে, ইট ছোড়ে পুলিশের ওপর। পুলিশও জবাব দেয় রাবার বুলেট আর টিয়ার শেল দিয়ে। চলতে থাকে সংঘর্ষ। এই সংঘর্ষে ইটের আঘাতে আহত হন যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার ভাস্কর ভাদুরী। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন আজ সন্ধ্যা 7:30টায়। তিনি ভাষণ দেবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়। তার ভাষণ বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার সহ বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেল এবং রেডিওতে সরাসরি সম্প্রচার করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারণত বিশেষ বিশেষ উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে থাকেন। ধারণা করা হচ্ছে কোটা সংস্কার আন্দোলন নিয়ে চলমান সহিংসতা এবং নানা ঘটনা প্রবাহ নিয়ে জাতির উদ্দেশ্যে কথা বলবেন সরকার প্রধান। হাইকোর্টে কোটা বহালের আদেশের পর থেকে আন্দোলনে নামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এরপর থেকে 15 দিনের বেশি সময় ধরে চলছে নানা ঘটনা প্রবাহ। অনির্দিষ্টকালের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। 2 দফায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট বৈঠক শেষে এই তথ্য জানানো হয়। সন্ধ্যা 6টার মধ্যে শিক্ষার্থীদের আবাসিক হল ছাড়ার নির্দেশনাও দেওয়া হয়। এদিকে বিভিন্ন হল থেকে কিছু শিক্ষার্থী ক্যাম্পাস ছাড়লেও অনেকে ক্যাম্পাস ছেড়ে যেতে রাজি নন। কোটা বিরোধী আন্দোলনে রক্তক্ষয়ী সংঘর্ষের পর শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় সারা দেশে পাবলিক প্রাইভেট বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ বন্ধের ঘোষণা আসে। এ অবস্থায় সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের জরুরি বৈঠক বসে। তবে 1 ঘন্টার আলোচনার পরও কোনো সিদ্ধান্তে আসতে পারেনি সিন্ডিকেট। আবারও উপাচার্যের বাসায় বৈঠকে বসেন তারা। সেখান থেকে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধের সিদ্ধান্ত আসে। তবে এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো ব্রিফ করেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সভায় বুধবার সন্ধ্যা 6টার মধ্যে শিক্ষার্থীদের আবাসিক হল ছাড়ার নির্দেশও দেওয়া হয়। এর আগেই সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের সাধারণ শিক্ষার্থীরা হল ছেড়ে যান। তারা বলছিলেন পরিবারের উদ্বেগ আর হলের পরিস্থিতির কারণে যেতে হচ্ছে তাদের। এই যে হলে কালকে যে ঘটনাটা হয়েছে এটার জন্য আমরা সবাই আসলে আতঙ্কিত। এই জন্য আমরা হল ছাড়ার চেষ্টা করতেছি, হলে না থাকার। চিন্তা করছে যে যখন 11টার দিকে মিটিং হবে স্যারদের তখন হল অফ হয়ে যাবে আর কি। এজন্য আগে থেকেই শুরুতেই চলে যাওয়ার চিন্তা ভাবনা করছি। কালকে হচ্ছে ছাত্রলীগের নেতৃত্বের সাথে একটু গন্ডগোল হয়েছে মনে হয়, পরে শুনছি ওনাদেরকে বের করে দিচ্ছে হল থেকে। গতকালকে সারা দিন ভর যে ধাওয়া পাল্টা ধাওয়ার পরিপ্রেক্ষিতে কিছু ওই উদ্বেগ, উৎকণ্ঠা, আতঙ্ক কাজ করছে। রুমে অনেক পোলাপানি নাই, খাবার দাবার, এই জন্য আর বাসা থেকে মনে করেন সবচেয়ে বেশি যেটা হলো টেনশন, ওই জন্যই। সিন্ডিকেট সভায় আহত শিক্ষক শিক্ষার্থীদের চিকিৎসা সহ প্রয়োজনীয় সহায়তা ও কোটা ব্যবস্থার যৌক্তিক সংস্কারের আহ্বান জানানো হয়। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।
কোটা সংস্কার আন্দোলন ঘিরে আজও উত্তাপ ছড়িয়েছে দেশের বিভিন্ন জেলায়। সংঘর্ষে জড়ায় আন্দোলনকারী ও এর বিরোধীরা। কোথাও কোথাও পুলিশের সাথেও সংঘাত হয়েছে কোটা সংস্কার আন্দোলনকারীদের। সংঘর্ষে আহত হয়েছেন বেশ কয়েকজন। কোটা আন্দোলন বিরোধীদের অতর্কিত হামলায় দিকবিদিক ছুটছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। মুন্সিগঞ্জ সুপারমার্কেট এলাকায় সংস্কার পক্ষের কর্মসূচিতে হামলা চালায় বিরোধীরা। লাঠিসোঁটা নিয়ে বেধড়ক মারধর করা হয় আন্দোলনকারীদের। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেট সভা শেষে ক্যাম্পাস বন্ধ ও হল থেকে নির্দেশনা আসলে ক্যাম্পাসে ভাঙচুর চালায় কোটা আন্দোলনকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জড়ো হলে কোটা সংস্কার পক্ষকে বাধা দেয় প্রতিপক্ষরা। তাদের মারধরে ছত্রভঙ্গ হয়ে পড়ে আন্দোলনকারীরা। ইট পাটকেলের আঘাতে পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হয়। ব্রাহ্মণবাড়িয়ার ৩টি পয়েন্টেও বাধা হয়ে দাঁড়ায় আন্দোলন বিরোধীরা। দুই পক্ষের ধস্তাধস্তি থেকে রূপ নেয় সংঘর্ষে। ইটপাটকেল নিক্ষেপ, ধাওয়া পাল্টা ধাওয়ায় আতঙ্ক ছড়ায় এলাকাগুলোতে। তুমুল সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় ময়মনসিংহের আনন্দমোহন কলেজ। বিরোধীদের হামলায় ক্ষুব্ধ আন্দোলনকারীরাও চালায় পাল্টা হামলা। সংঘর্ষে আতঙ্ক ছড়ায় মাদারীপুরের মোস্তফাপুর এলাকাতে। শরীয়তপুরে জাজিরায় আন্দোলনকারীদের উপর হামলা চালায় বিরোধীরা। বরিশালের চৌমাথা এবং নথুল্লাবাদে বাধা পেয়ে পুলিশের উপর চড়াও হয় কোটা আন্দোলনকারীরা। ইট পাটকেল নিক্ষেপের প্রতিবাদে টিয়ারশেল ছোড়ে পুলিশ। গাইবান্ধাতেও পুলিশের উপর ক্ষুব্ধ হয় আন্দোলনকারীরা। এক পর্যায়ে পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়ে তারা। টিয়ারশেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে পুলিশ। সাতক্ষীরায় আন্দোলনকারীদের বাধা দিতে গেলে ধাওয়া খেয়ে পালিয়ে যায় বিরোধীরা। শেরপুরে আন্দোলনকারী ও প্রতিপক্ষের সংঘর্ষে ৩০ জন আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ছোড়ে পুলিশ। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। শিক্ষার্থীদের আন্দোলনে ভর করে আবারও তাণ্ডবের পথে হাঁটছে বিএনপি জামাত, এমন অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এমন পরিস্থিতিতে জেলায় জেলায় নেতাকর্মীদের পাহারা বসানোর নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। সকালে এক জরুরি সভা শেষে আওয়ামী লীগের শীর্ষ নেতা বলেছেন, বিএনপি জামাতের উস্কানিতে ঝরে গেছে কয়েকটি প্রাণ। সমসাময়িক ইস্যু নিয়ে আওয়ামী লীগের জরুরি যৌথ সভা। উপস্থিত ছিলেন সভাপতিমণ্ডলীর বেশ কয়েকজন সদস্য, যুগ্ম সাধারণ সম্পাদক সহ কেন্দ্রীয় এবং মহানগর উত্তর দক্ষিণের নেতাকর্মীরা। সভা শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, শিক্ষার্থীদের আন্দোলনের নেতৃত্ব এখন বিএনপি জামায়াতের হাতে। বলেন, এমন পরিস্থিতিতে চুপ থাকতে পারে না আওয়ামী লীগ। আমাদের অস্তিত্বের প্রতি হামলা আসছে, হুমকি আসছে। এই পরিস্থিতির মোকাবিলা আমাদের করতেই হবে। কাজেই যার যার এলাকা যা, আজকেও তাদের ভয়াবহ তাণ্ডব সৃষ্টি এজেন্ডা আছে। ওবায়দুল কাদের বলেন, সারা দেশ থেকে রাজধানীতে সন্ত্রাসী এনে গুপ্ত হত্যার পথ বেছে নিয়েছে বিএনপি জামায়াত। তাদের সশস্ত্র ক্যাডার বাহিনী সারা বাংলাদেশ থেকে এনে এই শহরে তারা গুপ্ত হত্যা করা শুরু করেছে। আরও অনেক বাজে পরিস্থিতি, ভয়াবহ পরিস্থিতি সৃষ্টির আহ্বান জানাচ্ছে, উস্কানি দিচ্ছে।
ওবায়দুল কাদের বলেন, সাধারণ শিক্ষার্থীদের দাবির প্রতি সরকার সহনশীল। শিক্ষার্থীদের সর্বোচ্চ আদালতের সিদ্ধান্ত পর্যন্ত অপেক্ষা করার আহ্বান জানান তিনি। আন্দোলনকারীদের বলব, আইনের পাশে সর্বোচ্চ আদালতের নির্ধারিত তারিখে শুনানির জন্য অপেক্ষা করুন, ধৈর্য ধারণ করুন, কোনো অপশক্তির উস্কানি বা ষড়যন্ত্রে পা দেবেন না। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। কোটা আন্দোলন আর শিক্ষার্থীদের হাতে নেই। মঙ্গলবার সহিংসতার জন্য বিএনপি জামাত দায়ী, হত্যাকাণ্ডে জড়িতদের খুঁজে বের করে ব্যবস্থা নেওয়া হবে, একথা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সকালে জাতীয় প্রেস ক্লাবে শেখ হাসিনার কারাবন্দী দিবস উপলক্ষে ছিল আলোচনা সভা। সেখানে মন্ত্রী বলেন, কোটা আন্দোলনকারীদের গায়েবানা জানাজার কর্মসূচি বিএনপি জামাতের সিদ্ধান্ত। কোটা আন্দোলনকারীরাও দলগুলোর হাতের পুতুলে পরিণত হয়েছে। বলেন, সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। হাসান মাহমুদ বলেন, সাধারণ শিক্ষার্থীদের হাত থেকে আন্দোলন ছিনতাই হয়ে গেছে, বিক্রি হয়ে গেছে কোটা আন্দোলনের নেতারা। নিজে ছাত্র রাজনীতি করেছে। পেশাজীবী সমন্বয় পরিষদের যুগ্ম 15 বছর বয়স শিক্ষকদের পেশাজীবীদের নিয়ে আমাদের জাতীয় তাদের সাথে যোগাযোগ করে এই কর্মসূচি দিয়েছে গায়েবানা জানাজার সব বেছে, অর্থাৎ লাশের রাজনীতি। এই কর্মসূচি বিএনপি জামাতের কর্মসূচি। নিরীহ মানুষ ছাত্রছাত্রীকে হত্যাকাণ্ডের শিকার করেছে। এই হত্যাকাণ্ডের পিছনে যে বা যারাই যুক্ত হোক, যেই দলেরই হোক, যে বর্ণেরই হোক, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। লালমনিরহাটের আদিতমারিতে তিস্তার চর থেকে উদ্ধার হওয়া ভারতের এক সাবেক মন্ত্রীর মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার রাতে জেলার বুড়িমারি স্থলবন্দর থেকে নিহত স্বজনদের হাতে মরদেহ তুলে দেয় বিজিবি। এ সময় বিএসএফ ও ভারতীয় পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। বিজিবি জানিয়েছে, 15 জুলাই মহিষখোঁচায় তিস্তা নদীর চর থেকে অর্ধগলিত একটি মরদেহ উদ্ধার করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে মরদেহের ছবি দেখে চিহ্নিত করে পরিবার। হাতের ঘড়ি থেকেই শনাক্ত হন সিকিম রাজ্যের সাবেক মন্ত্রী রামচন্দ্র পৌডিয়াল। পরে ময়নাতদন্তের পর সেটি হস্তান্তর করা হলো। গত 7 জুলাই থেকে তিনি নিখোঁজ ছিলেন। অনেক লম্বা দেখলাম। দর্শক, আমরা সংবাদের শুরুতেই বলেছিলাম যে আজকে গণভবন থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কথা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই মুহূর্তে তিনি ভাষণ দিচ্ছেন। আমরা সরাসরি তার ভাষণে চলে যাচ্ছি। মাটিতেও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে আরেক কারবালা বাংলার মাটিতে সৃষ্টি হয়েছিল। যারা শাহাদাত বরণ করেছেন, আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের 23 লাখ শহীদ এবং 2 লাখ নির্যাতিতা মা বোনের প্রতি শ্রদ্ধা জানাই। প্রিয় দেশবাসী, আজকে অত্যন্ত বেদনা ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশের জনগণের আর্থসামাজিক উন্নয়নের জন্য নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছি। বিগত 15 বছরের মধ্যে বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ব্যবহার এবং মানুষের মৌলিক চাহিদা পূরণ করতে অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষার ব্যবস্থা করে জনগণকে উন্নত জীবন দেওয়ার যাত্রা শুরু করেছি। অনেক সাফল্য অর্জন করেছি। বাংলাদেশকে বিশ্ব দরবারে একটা মর্যাদার আসনে অধিষ্ঠিত করতে সক্ষম হয়েছি। তারপরেও আমাদের আরও অনেক দূর যেতে হবে। বাংলাদেশের মানুষ যখন একটু স্বস্তি শান্তিতে ফিরে, যখন তাদের মাঝে এমন কোনো ঘটনা ঘটে যা অত্যন্ত বেদনাদায়ক। 2018 সালে ছাত্র সমাজের আন্দোলনে পরিপ্রেক্ষিতে সরকার সরকারি চাকরিতে কোটা প্রথা বাতিল করে একটা পরিপত্র জারি করে। পরবর্তীকালে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে কোটা বহাল রাখার পক্ষে উচ্চ আদালত
2018 সালে জারি করা সরকারের পরিপত্র বাতিল করে দেয়। সরকারের পক্ষ থেকে পরিপত্র বহাল রাখার জন্য সর্বোচ্চ আদালতে আপিল করা হয় এবং মহামান্য আদালত শুনানির দিন ধার্য করে। এ সময় ছাত্ররা কোটা সংস্কারের দাবি নিয়ে আবারও আন্দোলন শুরু করে। এই আন্দোলনের শুরু থেকেই সরকার যথেষ্ট ধৈর্য ও সহনশীলতা প্রদর্শন করেছে, বরং আন্দোলনকারীদের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে পুলিশ সহযোগিতা করে। মহামান্য রাষ্ট্রপতির কাছে যখন আন্দোলনকারীরা স্মারকলিপি প্রদান করার ইচ্ছা প্রকাশ করে, সেক্ষেত্রে তাদের সুযোগ করে দেওয়া হয় এবং নিরাপত্তারও ব্যবস্থা নেওয়া হয়। অত্যন্ত পরিতাপের বিষয় হলো কিছু মহল এই আন্দোলনের সুযোগটা নিয়ে অনাকাঙ্ক্ষিত উচ্চাবিলাস চরিতার্থ করার সুযোগ নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়। এর ফলে এই কোমলমতি শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে যে সকল ঘটনা ঘটেছে তা খুবই বেদনাদায়ক ও দুঃখজনক। অহেতুক কতগুলি মূল্যবান জীবন ঝরে গেল। আপনজন হারাবার বেদনা যে কত কষ্টের তা আমার থেকে আর কে বেশি জানে। যারা মৃত্যুবরণ করেছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আমি প্রতিটি হত্যাকাণ্ডের নিন্দা জানাই। যে সকল ঘটনা ঘটেছে তা কখনোই কাম্য ছিল না। চট্টগ্রামে সন্ত্রাসীরা বহুতল ভবনের ছাদ থেকে ছাত্রদের হত্যার উদ্দেশ্যে নির্মমভাবে নিচে ছুঁড়ে ফেলে দিয়েছে। অনেক ছাত্রের হাত পায়ের রগ কেটে দেয়, তাদের উপর লাঠি পেটা ও ধারালো অস্ত্র দ্বারা আঘাত করে। একজন মৃত্যুবরণ করেছে, অনেকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ঢাকা, রংপুর এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবন ও ছাত্রছাত্রীদের আবাসিক হলে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়। সাধারণ পথচারী, দোকানিদের আক্রমণ, এমনকি রোগীবাহী অ্যাম্বুলেন্স চলাচলে বাধা প্রদান করা হয়। মেয়েদের হলে ছাত্রীদের উপর আক্রমণ করা হয়েছে এবং লাঞ্ছিত করা হচ্ছে। আবাসিক হলে প্রবোজদের হুমকি দেওয়া হয় এবং আক্রমণ করা হয়েছে। শিক্ষকদের উপর চড়াও হয়ে তাদের গায়ে হাত তোলা হয়েছে। আমি বিশ্বাস করি যারা কোটা সংস্কার আন্দোলনে জড়িত তাদের সাথে এই সকল সন্ত্রাসীদের কোনো সম্পর্ক নেই, বরং সন্ত্রাসীরা এদের মধ্যে ঢুকে সংঘাত ও নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করছে। এই ধরনের ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে। যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদের পরিবারের জন্য জীবন জীবিকা নির্বাহের ক্ষেত্রে যে সহযোগিতা দরকার তা আমি করব। আমি দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করছি, যারা হত্যাকাণ্ড, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে, এরা যেই হোক না কেন, তারা যেন উপযুক্ত শাস্তি পায় সে ব্যবস্থা নেওয়া হবে। আমি আরও ঘোষণা করছি, হত্যাকাণ্ড সহ যে সকল অনভিপ্রেত ঘটনা ঘটেছে সুষ্ঠু ও ন্যায় বিচারের স্বার্থে সে সকল বিষয়ে বিচার বিভাগীয় তদন্ত করা হবে। কাদের উস্কানিতে সংঘর্ষের সূত্রপাত হলো, কারা কোন উদ্দেশ্যে দেশকে একটি অরাজক পরিস্থিতির দিকে ঠেলে দিল তা তদন্ত করে বের করা হবে। আমি আন্দোলনরত কোমলমতি ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন। এই সন্ত্রাসীরা যে কোনো সময় সংঘাতের পরিবেশ তৈরি করে তাদের ক্ষতি সাধন করতে পারে। তাই শিক্ষার্থীদের পিতা মাতা, অভিভাবক এবং শিক্ষকদের প্রতি আমার আবেদন, তারা যেন তাদের সন্তানদের নিরাপত্তার বিষয়ে সজাগ থাকেন। একই সাথে সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের নিরাপত্তার বিষয়টি বিশেষভাবে নজর রাখেন। সরকার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে আপিল করেছে। আপিল আদালতের শুনানির দিন ধার্য করা হয়েছে। আদালত শিক্ষার্থীদের কোনো বক্তব্য থাকলে তা শোনার সুযোগ সৃষ্টি করে দিয়েছে। এই আইনি প্রক্রিয়ার মাধ্যমে সমস্যা সমাধানের সুযোগ রয়েছে। এই আইন প্রক্রিয়া সমাধানের সুযোগ থাকা সত্ত্বেও রাস্তায় আন্দোলনে নেমে দুষ্কৃতিকারীদের সংঘাতের সুযোগ করে দেবেন না।
সর্বোচ্চ আদালতের রায় আসা পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য আমি সকলকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আমার বিশ্বাস আমাদের ছাত্র সমাজ উচ্চ আদালত থেকে ন্যায় বিচারই পাবে, তাদের হতাশ হতে হবে না ইনশাল্লাহ। মুক্তিযুদ্ধের চেতনায় আমাদের প্রিয় মাতৃভূমিকে সকলের সহযোগিতায় স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলব। আমি আবারও এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের জন্য গভীর দুঃখ প্রকাশ করছি এবং পরিবারের সদস্যদের প্রতি আমার সমবেদনা জানাচ্ছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। দর্শক, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন এবং তিনি ঠিক 7:30 থেকে শুরু করে 7 থেকে 8 মিনিটের বক্তব্য তিনি তুলে ধরলেন এবং তিনি মূল কথা শিক্ষার্থীদেরকে শান্ত থাকতে বলেছেন এবং দুষ্কৃতিকারীরা যাতে এই সুযোগটা না নিতে পারে সেটা বলেছেন এবং তিনিও আশা প্রকাশ করেন যে এই যে কোটা সংস্কারের বিরুদ্ধে, কোটা সংস্কারের দাবিতে যারা আন্দোলন করছে আদালত তাদের পক্ষে বা ন্যায় বিচার করবেন তাদের জন্য, এমনটা আমরা প্রধানমন্ত্রীর বক্তব্যে শুনলাম। কোটা সংস্কার আন্দোলনে নৈতিক সমর্থন থাকলেও কোনো ধরনের সম্পৃক্ততা নেই বিএনপির, একথা জানিয়ে দলটির মহাসচিব বলেছেন সদিচ্ছা থাকলেই আলোচনার ভিত্তিতে এই সংকটের সমাধান করা যেত, বরং তা না করে কেন্দ্রীয় কার্যালয় থেকে ককটেল উদ্ধারের নাটক সাজিয়ে বিএনপির উপর দায় চাপাচ্ছে সরকার। আন্দোলনে নিহতদের স্মরণে বিএনপির পূর্ব ঘোষিত গায়েবানা জানাজা ঘিরে বায়তুল মোকাররম উত্তর গেটে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে আজ। বিএনপির পূর্ব নির্ধারিত গায়েবানা জানাজা ঘিরে উত্তপ্ত পল্টন বায়তুল মোকাররম এলাকা। দলের মহাসচিব বের হয়ে যাওয়ার সময় অলিগলিতে থাকা নেতাকর্মীরা জড়ো হতে চাইলে বাধা দেয় পুলিশ। কয়েক ঘন্টা ধরে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। কর্মী সমর্থকরা ইট পাটকেল নিক্ষেপ করে, পুলিশও মারমুখী হয়। পল্টন মোড় থেকে বিতাড়িত হয়ে বিজয়নগর পানির ট্যাঙ্কি এলাকার প্রধান সড়কে টায়ার কাঠে আগুন জ্বালানো হয়। বিএনপির অভিযোগ, গায়েবানা জানাজার আগে পরে অনেক নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। পুলিশ লাঠিচার্জ করছে, গ্রেপ্তার করছে এবং আমাদের বেরোনোর সময় টিয়ারশেল মারছে, অতর্কিতভাবে গুলি আর টিয়ারশেল নিক্ষেপ করে এবং ধোঁকার সঙ্গে আমাদের শত শত নেতাকর্মীদের গ্রেপ্তার করে। তবে পুলিশ বলছে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিতে কিছু পদক্ষেপ নিয়েছে তারা। বিভিন্ন সময় আমাদের পুলিশের উপর বিভিন্ন রকম আক্রমণ করা হয়েছে, বিভিন্ন অলিগলি থেকে পুলিশের উপর চোরাগুপ্ত হামলা করা হয়েছে। সেই কারণে আমরা এখানে শান্তি শৃঙ্খলা রক্ষায় আমাদের যতটুকু করণীয় ততটুকুই আমরা করেছি। এর আগে বেলা 11টা থেকে বায়তুল মোকাররম এলাকায় দাঁড়াতেই পারেননি বিএনপি নেতাকর্মীরা। এমনকি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর স্থায়ী কমিটির সদস্যদেরকেও পুলিশি জেরার মুখে পড়তে হয়। আমাদের মধ্যে তো কোনো সিকিউরিটি দরকার না, আমরা তো সিকিউরিটি দিচ্ছি। নানা কৌশলে যারা কেন্দ্রীয় মসজিদে প্রবেশ করতে পেরেছেন তাদের নিয়ে কোটা আন্দোলনে নিহতদের জন্য গায়েবানা জানাজা আদায় করেন মির্জা ফখরুল। বলেন, কোটা আন্দোলনে নৈতিক সমর্থন থাকলেও কোনো সম্পৃক্ততা নেই বিএনপির। ককটেল, বোমা, লাঠি সোটা রেখে দিয়ে সেইখানে তারা আজকে ছবি তুলে আবার বিএনপিকে দোষারোপ করার চেষ্টা করছে। আমরা এই আন্দোলনের সঙ্গে কখনোই সরাসরি জড়িত নই। আমরা তাদেরকে নৈতিক সমর্থন দিয়েছি এবং সেই নৈতিক সমর্থন আমরা দিয়ে যাব, কারণ এটা আমরা মনে করি যে তাদের এই আন্দোলন যুক্তিসঙ্গত। তবে পুলিশি বাধার মুখে প্রধান সড়কে আলাদাভাবে গায়েবানা জানাজায় অংশগ্রহণ করেন গণতন্ত্র মঞ্চের নেতাকর্মীরা। গত কয়েক ঘন্টা ধরে মসজিদের গেট পর্যন্ত তারা বন্ধ করে রেখেছে। আমরা মনে করি এই সরকারের অবিলম্বে পদত্যাগ করা উচিত। বিএনপির নির্ধারিত কর্মসূচি ঘিরে পল্টন বিজয়নগর এলাকার যেখানেই বিক্ষিপ্ত মিছিল হয়েছে সেখানেই তৎপরতা চালিয়েছে পুলিশ। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা। শোকাবহ পরিবেশে হাই হোসেন ধ্বনিতে মুখরিত শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিল। সকালে হোসেনি দালান থেকে বের হয় শোক মিছিল। পুরান ঢাকা আজিমপুর আর নিউ মার্কেট হয়ে তাজিয়া মিছিল ধানমন্ডিতে শেষ হয়। মিছিল ঘিরে ছিল কয়েক স্তরের নিরাপত্তা। আয়োজকরা জানান, ন্যায় প্রতিষ্ঠায় ইমাম হোসেনের আত্মত্যাগ স্মরণ করতেই তাদের এই আয়োজন। পুরান ঢাকার হোসনি দালান থেকে সকালে বের হয় তাজিয়া মিছিল। সেই শোক মিছিলে ইমাম হোসেনের বাহন, প্রতীকী ঘোড়া আর কবরের আদলে তাজিয়া বহন করা হয়। শোক মিছিলে অংশগ্রহণকারীদের মুখে ছিল হাই হোসেন, ইয়া হোসেন শোকগীতি।
পুরান ঢাকার বিভিন্ন গলিপথ পেরিয়ে মিছিল আসে আজিমপুরের প্রধান সড়কে। সেই মিছিল নীলক্ষেত, নিউ মার্কেট, সায়েন্স ল্যাব হয়ে দুপুরের পর মিলিত হয় ধানমন্ডির জিগাতলায়। আজকে জাতি ধর্ম নির্বিশেষে প্রতিটা মানুষই এখানে সামনে, সারা বিশ্বে মানুষ প্রতিটা জায়গায় আছে। এটা শুধু সিয়াদের কার্যক্রম না, ইমাম হুসাইন আলাইহিস সালামকে এবং ওনার সঙ্গীদেরকে সবসময় শ্রদ্ধার সাথে স্মরণ করি। আমরা অন্যায়ের সাথে নাই, অসত্যের সাথে নাই, আমরা ইয়েজিদের সাথে নাই। কারবালার ময়দানে 1400 বছর আগে নির্মমভাবে হত্যা করে আজকে দেখেন আমাদের বিভিন্ন মসজিদ কিন্তু ঘুমিয়ে আছে। বরং এরকম বলা হচ্ছে যে মুহররমের মিছিল দেখবেন না আপনারা, মুহররমের মিছিল ভালো না, দেখা ভালো না। তো এটা কোন জায়গার নিয়ম? পবিত্র আশুরা উপলক্ষে সবাই আসে, এই উপলক্ষে আমরাও আসছি। কারবালার ময়দানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ শহীদদের স্মরণে কয়েকশো বছর ধরে রাজধানীতে হয়ে আসছে এই তাজিয়া মিছিল। ইমাম হুসাইন ইসলাম কারবালার ময়দানে সত্য প্রতিষ্ঠা করতে গিয়ে নিজের 72 জন সফর সঙ্গীকে সাথে শহীদ হন। তিনি ইসলামের জন্য শহীদ হয়েছেন। ইয়াজিদের যে অসত্য বিরুদ্ধে তিনি মাথা উঁচু করে দাঁড়িয়েছেন। ইসলাম এই সত্যকে প্রতিষ্ঠা করতে গিয়ে আশুরা এই উদযাপন হচ্ছে। সত্য পথে থাকি এবং অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়াই। সময় যাতে আমরা এই সত্যকে প্রতিষ্ঠা করতে পারি। শোক মিছিলে ছিল কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। শান্তিপূর্ণভাবে শেষ হয় 10ই মুহররমের তাজিয়া মিছিল। পবিত্র আশুরার যে শোক মিছিল, এটার নিরাপত্তা ব্যবস্থা আমরা পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। আমাদের পর্যাপ্ত পরিমাণে অফিসার এবং ফোর্স ডিপ্লয়েড আছে। আমাদের সাদা পোশাকে আমাদের ডিপ্লয়মেন্ট আছে। আমরা ড্রোন সার্ভেইলেন্স করছি এবং সর্বোপরি এখানে আয়োজক যারা আছেন ওনাদের সাথে আমরা সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। শোকাবহ এই তাজিয়া মিছিল দেখতে রাজধানীর বাইরে থেকেও সমবেত হন অনেকে। নুরনবী সরকার, যমুনা নিউজ, ঢাকা। বগুড়ায় ছিনতাই চেষ্টার সময় চলন্ত বাস থেকে আতঙ্কে লাফিয়ে পড়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে বগুড়ার শেরপুরে এই ঘটনা ঘটেছে। বাস ছিনতাই চেষ্টায় জড়িত রনি মোল্লা নামের এক যুবককে আটক করেছে পুলিশ। যাত্রী বোঝাই শাহ ফতে আলী পরিবহনের বাসটি বুধবার সকাল 6:30টার দিকে ঢাকার মহাখালী থেকে বগুড়ার উদ্দেশ্যে রওনা দেয়। বেলা 11:30টায় বাসটি ধনকুণ্ডি এলাকায় হাইওয়ে রেস্টুরেন্টে বিরতি দেয়। এ সময় 5 যাত্রী ছাড়া বাকিরা রেস্টুরেন্টে প্রবেশ করে। মিনিট 20 পর চালক ও যাত্রীরা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে দেখেন গাড়িটি সেখানে নেই। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় যাত্রী বেশে গাড়িতে থাকা এক যুবক 4 নারী যাত্রী সহ বাসটি দ্রুতগতিতে রেস্টুরেন্ট থেকে বের করে নেয়। তাড়াহুড়া করে আমার ভুল হয়েছে, আমি গাড়ির চাবিটা নিতে পারি নাই, ল্যাট্রিনে চলে গেছি। হাত মুখ দিয়ে খাওয়া দাওয়া করে আসার পরে আমার যাত্রী বলতেছে, ভাই আপনি গাড়ি তো পাচ্ছি না, গাড়ি কই, গাড়ি কি চিন্তা হয়ে গেছে, গাড়ি পাবেন, এত বড় গাড়ি কে নিয়ে যাবে। তারপর আমরা সিসি ফুটেজ চেক করলাম, করার পরে তাড়াতাড়ি আমাদের কর্মকর্তাকে প্রশাসনের কাছে আমরা সহযোগিতা চাইলাম। পুলিশ জানায় রনি মোল্লা নামের যুবকটি বাসটি নিয়ে ধনকুণ্ডি থেকে দ্রুতগতিতে বগুড়ার দিকে যেতে থাকে। শেরপুরের মির্জাপুর বাজার এলাকায় পৌঁছালে সঞ্জিদা আক্তার স্বর্ণা নামের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী আতঙ্কে জানালা দিয়ে লাফিয়ে পড়ে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে বাসসহ রনি মোল্লাকে আটক করে শাহজাহানপুর থানা পুলিশ। 4 জন মহিলা যাত্রী ফুড ভিলেজে ব্রেকের সময় তারা নামে নাই, তারা বাসে অবস্থান করছিল। এই সময় সেই ছেলেটা এসে তাদের বাসটা ট্রায়াল দেওয়ার কথা বলে রোডে উঠে সে দ্রুত গতিতে চলে আসতেছিল। একটা মেয়ে আতঙ্কিত হয়ে শেরপুরের মির্জাপুর এলাকায় বাস থেকে লাফ দিয়েছে মর্মে একজন যাত্রী আমাদেরকে জানায় এবং আমরা পরবর্তী জানতে পারি যে সেই মেয়েটা শেরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে মারা গিয়েছে। যেখানে বাসটা রেখেছে তার আশেপাশে তার বাড়ি। তখন আমরা সেই এলাকায় খোঁজ করে সেই ছেলেটাকে আমরা আটক করি। নিহত স্বর্ণা বগুড়ার স্নিগ্ধা আবাসিক এলাকার বাসিন্দা। স্বজনরা জানান কোটা সংস্কার আন্দোলনের জেরে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা হলে সকালে ঢাকা থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় স্বর্ণা। 7টার গাড়ি সাপতলিতে আসতে সে ফুড ভিলেজে কথা হয়েছে আমার সাথে। আমি বাবা কই তুমি? বলছে বাবা আমি ফুড ভিলেজে। কথার পর কথা তাহলে ভালোভাবে আসো। এই পর্যন্ত হওয়ার পর আর মোবাইলে রিং নেই। নিহত স্বর্ণা আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ AIUB'র স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। মেহেরুল সুজন, যমুনা নিউজ, বগুড়া।
ডোনাল্ড ট্রাম্পকে হত্যার পরিকল্পনা ছিল ইরানের। এ কারণে গত জুন থেকেই জোরদার করা হয়েছিল সাবেক মার্কিন প্রেসিডেন্টের নিরাপত্তা। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে সংবাদ মাধ্যম সিবিএস। তবে পেনসিলভেনিয়ায় ট্রাম্পকে হত্যা চেষ্টার সাথে ইরানের যোগসাজশের কোনো তথ্য মেলেনি। ইরানের এই পরিকল্পনার তথ্য পাওয়ার পরই তা সিক্রেট সার্ভিস ও ট্রাম্পের প্রচারণা টিমকে জানান গোয়েন্দা কর্মকর্তারা। তবে এই প্রতিবেদনকে ভিত্তিহীন বলছেন জাতিসংঘে নিযুক্ত ইরানের প্রতিনিধি। 2020 সালে কাসেম সোলাইমানিকে হত্যার পরই ট্রাম্প এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রীকে হত্যার হুমকি দিয়ে আসছে তেহরান। দর্শক, এই ছিল আমাদের সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।